৭১ আমাদের সবচেয়ে বড় ত্যাগ এবং আমাদের মহান অর্জন হুম। এবং সবচেয়ে বড় লস আমাদের ৭১ হয়েছে। যে সংখ্যাটা বলা হয় এটা নিয়ে আমার নিজেরও কনফিউশন আছে বিকজ যদি ৩০ লক্ষ হয় আপনি ৬৫,০০০ গ্রাম দিয়ে ভাগ করেন, প্রতি গ্রামে ৪৬ জন মানুষ মারা গিয়েছে। তার মানে আমি মনে করি না এরকম, হুম। এখনো আমাদের মুরব্বীরা কিন্তু জীবিত আছে। আমি মনে করি এটা একটা বিতর্ক আসলে শেষ করা দরকার এবং একটা সঠিক জরিপটা করা দরকার। তবে যেটা হয় এইটার ক্ষেত্রে যে এই যে শহীদের সংখ্যাটা যখন বলা হয় তখন মানুষ হুম। এটাকে মানে আবেগের জায়গা থেকে মনে করে যে যে কয়জনই মারা যাক, আমার যে একজন মানুষ মারা গেলেও আমার, সে তো আমার ভাইই মরছে। সেই হিসাবে মানুষ ওইটা নিয়ে আর খুব একটা কথা বলে না। কিন্তু তারপরেও আমি মনে করি সঠিক সংখ্যাটা জানার জন্য একটা পরিসংখ্যান করা যেতেই পারে। বাট ইটস নট এ ম্যান্ডেটরি ম্যাটার। আমি 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 এইটুকু বলব। যাই হোক, আপনার এখনকার যে রাজনীতির প্রেক্ষাপটে আপনি বলছেন যে আপনার প্রশ্নটা এক্সাক্টলি কি ছিল? যে জি, ৭১ আসবে কিনা? জামাত না, ৭১ নিয়ে রাজনীতি চলছে কিনা, আলোচনায় তো ৭১ আসবে, কিন্তু হ্যাঁ, না ৭১ ৭১ নিয়ে রাজনীতি না, রাজনীতিতে টার্গেট করা হচ্ছে কি? ৭১ আলোচনার প্রসঙ্গে আসবে। দেখুন, আমরা যে জায়গায় একটা ভুল করি সবসময়, আমরা শেখ হাসিনা ওয়াজেদের উপর সবসময় তার অপরাধ, তার গণতন্ত্রহীনতা, তার গণতন্ত্রকে ডিমলিশ বা ডিভালুয়েট করা, যেটাই বলেন না কেন। আমি ডিভালুয়েট না বলে ডিমলিশই করি। পুরো গণতান্ত্রিক ব্যবস্থাকে উনি ডিমলিশই করে দিয়েছিল। আ এইটার বিরুদ্ধে কথা মানে বলতে গিয়ে আমরা যেটা করি, শেখ হাসিনা ওয়াজেদ মুক্তিযুদ্ধের নামকে ব্যবহার করেছে তার রাজনীতির পুঁজি হিসাবে। খেয়াল করুন আপনি কথাটা। তিনি হুম। মুক্তিযুদ্ধের নামকে ব্যবহার করে এটাকে সামনে এনে রাজনৈতিক ক্ষমতায়ন, দুর্বৃত্তায়নকে পাকাপুক্ত করার চেষ্টা করেছেন। শেখ হাসিনার অপরাধকে আমরা যখন আলোচনায় নিয়ে আসব, শেখ হাসিনার অপরাধের জন্য আমরা মুক্তিযুদ্ধকে হুম। নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারি না। মুক্তিযুদ্ধ সকলের। কিন্তু তিনি এটা ব্যবহার করেছেন এই নামটা যাতে করে তার ক্ষমতা দীর্ঘায়িত হয়। এটি হচ্ছে কথা। মুক্তিযুদ্ধের যে চেতনা সেটা অবশ্যই আমাদেরকে যুগ যুগ ধরেই লালন করতে হবে এবং এবং এই মুক্তিযুদ্ধের অবদানের সাথে অন্য কোনো আন্দোলন, কোনো অভ্যুত্থান, কোনো সংগ্রাম, কোনো রিভলিউশনের তুলনাও হতে পারে না। মুক্তিযুদ্ধকে সবার উপরেই রাখতে হবে। এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। এখন এই মুক্তিযুদ্ধকে নিয়ে রাজনীতি কথা নয়। যখন আপনি একটি রাজনৈতিক দর্শনে বিশ্বাস করবেন এবং একটি রাজনৈতিক দর্শনে বিশ্বাসী হয়ে আপনি আপনার কর্মসূচিকে নিয়ে জনগণের কাছে যাওয়ার চেষ্টা করবেন, তখন আপনি যখন শেখ হাসিনাও যখন মুক্তিযুদ্ধের কথা বলতো তখন কিন্তু সমালোচনা করেছে সবাই। বলেছে যে আপনি মুক্তিযুদ্ধের কথা বলে এটাকে বরং অপমানিত করছেন আপনার দুর্নীতিকে জায়েজ করার জন্য। আপনার অ্যা নির্বাচনবিহীন ক্ষমতায় থাকাকে জায়েজ করার জন্য। এখন আবার মুক্তিযুদ্ধের কথা বললেই অনেকে বলেন এটা নিয়ে রাজনীতি না, এটা নিয়ে রাজনীতি নয়। এটি আমাদের চেতনায় থাকবে, এটি স্বাভাবিক। কিন্তু আপনি যখন একটি অপরাধের সাথে জড়িত হবেন, ধরেন আমি আপনাকে একটা ছোট উদাহরণ দেই। অতি সম্প্রতি জামাতের আ শফিকুল ইসলাম মাসুদ সাহেব ইসলামী ব্যাংকের কর্মকর্তাদেরকে নিয়ে তিনি যে গোপন পরামর্শ করছিলেন এবং যে ভিডিওটা ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন। সেই ভিডিওতে যে পরামর্শ তিনি কি করছেন বা কি করতে পারবেন না পারবেন সেটা সময়ই বলে দেবে। তার মানে ২৪-এর গণ-অভ্যুত্থান থেকে আপনি কি করছেন? কোন শিক্ষাই নেননি। আপনি বলছেন ২৪ কে লালন করতে হবে বুকে। কিন্তু এইটার থেকে আপনি কোন শিক্ষা নেননি। শেখ হাসিনা ওয়াজেদের পালিয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ ছিল নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা। খেয়াল করুন আপনি। সবচেয়ে বড় ব্যবস্থা। শেখ হাসিনারও যে অনেকগুলা মেগা প্রজেক্ট বাস্তবায়ন হয়েছে এটা তো অস্বীকার করা যাবে না। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে মানুষ কিন্তু মানবাধিকারকে আগে সামনে নিয়ে এসেছে। মানুষের ভোটিং রাইটটাকে সামনে নিয়ে এসেছে। গুম, খুন, হত্যা এগুলোকে সামনে নিয়ে এসেছে। উন্নয়নকে মানুষ গ্রহণ করেনি এইভাবে। কারণ আপনি উন্নয়নকে তখনই সাস্টেইনেবল এবং ক্রেডিবল ওয়েতে মানুষের কাছে প্রতিস্থাপন করতে পারবেন যখন আপনি হিউম্যান রাইটস, জুডিশিয়ারি এবং সর্বোপরি মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারবেন। সেটা শেখ হাসিনা পারেনি। পারেনি বলেই তাকে পালিয়ে যেতে হয়েছে। এখন একই কাজ শেখ হাসিনা এটা দিনের ভোট রাতে করেছে, আমিডামি নির্বাচন করেছে, কিংবা ২০১৪-তে ১৫৪ জনকে নির্বাচনের আগেই নির্বাচিত করে সরকার গঠন করে ফেলেছে। ঠিক একই কাজে বা একই পথে কেন আমরা দেখছি একটি রাজনৈতিক দলকে হাঁটতে? কেন
এই জায়গায় পরামর্শ করার প্রয়োজন পড়েছে যে আপনি কে ভিতরে থাকবেন সেন্টারে আর কে বাহিরে থাকলে প্রভাব বিস্তার করতে পারবেন। বাই লেট আস এগ্রি ইন সার্টেন পয়েন্ট, আমি বলবো যে, এবং আপনি একটা জায়গায় একমত হন যে জনগণের মতের উপর ছেড়ে দেন। কারণ আপনি জনগণের মতের উপর না ছেড়ে যখন আপনি অপরাধের সাথে সংযুক্ত হবেন, যখন আপনি নির্বাচন ব্যবস্থাকে আবারও ম্যানিপুলেট করতে চাইবেন, আবারও রাত্রেবেলা পরামর্শ করে নির্বাচনের বাইরে রাখবেন কয়জন, ভিতরে রাখবেন কয়জন, এই যে কাজগুলা, এই কাজগুলা দিয়ে তো আপনি, তার মানে হচ্ছে আপনি গণতান্ত্রিক পথে যাচ্ছেন না, আপনি আবার সেই পুরনো পথেই হাঁটতেছেন। তাহলে আবার যদি সেই পুরনো পথেই হাঁটেন, তখনই আপনার রাজনীতি নিয়ে মানুষ সমালোচনা করবে। আর আপনার অপরাজনীতি নিয়ে সমালোচনা করার অর্থ এই নয় যে ৭১-কে সামনে এনে আপনাকে হেয় করা। শেখ হাসিনা যেমন ৭১-কে সামনে এনে নিজের অপরাধকে জায়েজ করার চেষ্টা করেছিল, যে তারা মুক্তিযুদ্ধের চেতনার সবচেয়ে বড় রাজনৈতিক দল, একইভাবে যখন দেখি আমরা জামাতকে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বলা হচ্ছে তারা মুক্তিযুদ্ধের বিরোধী বা স্বাধীনতা বিরোধী শক্তি, এই কথা বলে তাদেরকে রাজনৈতিকভাবে হেয় করা হচ্ছে। সম্পূর্ণ অপোজিট ডিরেকশন। আপনি ক্যারেক্টারটা খেয়াল করুন, দুইজনেরই উদ্দেশ্য ছিল কিন্তু জামান ভাই, যখন যখন বলা হয় যে জামাত ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধী বা ৭১-এর বিরোধী শক্তি, রাজাকার, তাদেরকে ভোট যেন না দেওয়া হয় আগামী জাতীয় সংসদ নির্বাচন, ইভেন এমন অনেক ভিডিও ফুটেজও দেখা গেছে যে জামাতকে ভোট দিবেন না কারণ তারা বাংলাদেশের বিরুদ্ধে ছিল, তাদেরকে ভোট দিলে বাংলাদেশ পাকিস্তানের দখলে চলে যাবে, পাকিস্তান হয়ে যাবে, বা ৭১-এ তারা দর্শন করেছে, গণহত্যা চালিয়েছে। তো ওই বিষয়টা টেনে নাকি জামাতকে ভোট যেন না দেওয়া হয় সেজন্য কি আমি 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 বুঝতে এটা পারছি কি আপনার প্রশ্ন। রাজনীতি? না, যা সত্য আপনাকে তো সেটা স্বীকার করতে হবে। ৭১-এ জামাতে ইসলামী, নেজামে ইসলাম এবং মুসলিম লীগ তারা পাকিস্তান এক রাখার পক্ষে ছিল। দ্যাট মিনস তারা বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্সের বিরুদ্ধে ছিল। এটা তো অস্বীকার করার উপায় নেই। নাও কাম টু দ্য কোয়েশ্চন, সেই বিপক্ষে থাকার সময় তারা যে রাজাকার, আলবদর, আল শামস, শান্তি কমিটি এগুলা করেছিল, এতে করে তারা অপরাধের সাথে সংগঠিত হয়েছে কিনা এটি ব্যাখ্যা করবে প্রতিটি রাজনৈতিক দল। জামাত একভাবে ব্যাখ্যা করবে যে না, আমরা পাকিস্তান এক থাকার পক্ষে থাকলেও আমরা কোনো অপরাধের সাথে জড়িত নয়। অন্য দলগুলো হয়তো তার তথ্য প্রমাণ দিয়ে বলবে যে আমরা আহ, দেখেছি যে তোমরা এই রাজাকার বাহিনী দিয়ে, আলবদর বাহিনী দিয়ে, আল শামস কমিটি দিয়ে মানুষকে হত্যা করেছো। আপনি খেয়াল করুন, এটা জনগণকে প্রতিটি রাজনৈতিক দল তার বোঝানোর অধিকার আছে। জনগণ গ্রহণ করবে না করবে না, এটি হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ। আপনি খেয়াল করুন, আপনি যদি এইটাকে মনে করেন যে এইটা করে জনগণকে বিভ্রান্ত, না, এটা তো সত্য। এবং মুক্তিযুদ্ধের যে ইতিহাস, বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যে যে আপনার দলিল আছে, ওই দলিলেও স্পষ্ট লেখা জামাত ইসলামী, নেজামে ইসলাম এবং মুসলিম লীগ পাকিস্তান এক থাকার পক্ষে বলছিল। এবং আমি বলতে চাই, ইফ আই এম নট রং, and if I am wrong, someone should correct me, 1970 সালে নৌকা পেয়েছিল সম্ভবত 76% ভোট, এবং জামায়াত, নেজামে ইসলামী এবং মুসলিম লীগ একত্রে পেয়েছিল 24% ভোট। তার মানে এই 24% মানুষ তো ছিল পাকিস্তান এক থাকার পক্ষে। সেটা দোষ না দোষ সেটা তো আমি জনগণ বিচার করবে। এখন এইটাকে আলোচনায় আসবে, এটি খুব স্বাভাবিক। কিন্তু যখন আপনি, এই যে আমি একটু আগে বলছিলাম, মুক্তিযুদ্ধকে রাখতে হবে তার সম্মানের জায়গায়, মুক্তিযুদ্ধের সাথে অন্য কোনো 90-এর গণ অভ্যুত্থান বা 24-এর গণ অভ্যুত্থান বা আপরাইজিংকে আমি যখন কম্পেয়ার করে একটাকে খাটো করতে চাইবো আরেকটাকে হাইলাইট করতে চাইবো, তখনই মানুষের মধ্যে ক্ষোভটা জন্ম নেবে। এবং ৭১-কে ৭১-এর জায়গায় রাখুন, ৭১-কে এই 24-90-এর জায়গায় নিয়ে আসার দরকার নাই। 24 হয়েছে অবশ্যই একটি ফেসিবাদী শাসনের অবসান, একটি জঘন্যতম একটি বর্বর সমাজ ব্যবস্থা থেকে আমি মনে করি জনগণ মুক্তি পেয়েছে। কিন্তু আমরা যে বর্বরতার থেকে মুক্তির জন্য ১৫০০ মানুষ জীবন দিয়েছে, মেইনলি পার্টিকুলারলি, আই এম রিপিটিং ওয়ান মোর টাইম, and that is about the election process, right? And the demoralization and devaluation of the electoral system. সেই ইলেকশন সিস্টেমকে আমি আবার ম্যানিপুলেট করতে যাচ্ছি, আমি আবার দখলে নিতে যাচ্ছি। আমি প্রশাসনিক কর্মকর্তাদের আগেই ট্রেনিং দিচ্ছি। আমি কুট আনকুট বলছি, আমি দেখলাম যে একজন এমপি সেদিন বলছেন যে প্রত্যেক ভোটারের
আইডির ফটোকপি নিয়ে আসতে হবে। ভাই আপনারা জানেন নিশ্চয়ই দেশের আইন অনুযায়ী এটা প্রতিটি দেশে আপনার আইডি একমাত্র অফিস আদালত ছাড়া, সরকারি সংস্থা ছাড়া আপনার আইডি কেউ নিতে পারে না, আইনগত অবৈধ। তার মানে আপনি আইডি নিয়ে কি করতেছেন, তার আইডি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করবেন, আগে অন্য কাউকে দিয়ে ভোট দেওয়ানোর চেষ্টা করবেন। এক, দ্বিতীয়ত হচ্ছে আরেকজন প্রার্থী অভিযোগ করেছেন যে একটা দল থেকে উপজেলা প্রশাসনে গিয়ে গভীর রাত পর্যন্ত বসে থাকে, তারা তাদের কাজে ডিস্টার্ব হচ্ছে বলে অনেক অফিসার কমপ্লেইন করেছেন। কেন? আপনি খেয়াল করে দেখুন, এই জিনিসগুলো কিন্তু ভয়ানক। আমার সবচেয়ে বড় কথা হচ্ছে শেখ হাসিনাও এরকম অনেকগুলো অপকৌশলের আশ্রয় নিয়েছিল, কিন্তু তার শেষ হয়নি। হয়তো তার ক্ষমতাকে কিছুদিন সে দীর্ঘায়িত করতে পেরেছে, কিন্তু যা সত্য আপনাকে সেটাই মানতে হবে। কাজেই